নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প হীরা চুনি পান্না। আজ থাকলো তৃতীয় পর্ব। স্থানীয় দারোগা মথুরা প্রসাদ চৌবে এবং কিরিটি চলেছেন রতনগড় প্যালেসের উদ্দেশ্যে। তারপর আকাশ পরিষ্কার, কোথাও মেঘের লেশমাত্রও নেই। এক ঝাঁক উজ্জ্বল তারা সেই পরিষ্কার কালো আকাশপটে হীরার কুচির মতোই যেন ঝিকিমিকি জ্বলছে মনে হয়। দুজনেই পায়ে হেঁটেই এগিয়ে চলল রতনগড় প্যালেসের দিকে নিঃশব্দে পাশাপাশি। থানা থেকে পথ তো খুব বেশি দূরে নয়, বড়জোর মিনিট 30 পথ হবে। আবার সেই রতনগড় প্যালেস। আধ ঘন্টা পূর্বেও কিরিটি ভাবেনি এত তাড়াতাড়ি আবার সে রতনগড় প্যালেসে যাবে। সোজা সড়কটা বরাবর চলে গেছে দক্ষিণে রতনগড় প্যালেসের দিকে। প্যালেসের দোতলার ঘরের খোলা জানালা পথে দেখা যাচ্ছে ঘরে অত্যুজ্জ্বল আলো জ্বলছে। বাকি প্যালেসটার মধ্যেও এদিক ওদিক আরও 2-4টে আলোর শিখা দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো ওই অত্যুজ্জ্বল আলোর কাছে যেন মিটমিট করছে। রতনগড় প্যালেসের লোহার গেটের সামনে ওরা দুজন এসে যখন পৌঁছালো, প্যালেসের পেটা ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 9টা ঘোষণা করল। বিরাট প্রাসাদটা যেন অদ্ভুত একটা স্তব্ধতার মধ্যে থমথম করছে। দুজনে এসে বহির্মহলের সামনে যে বারান্দাটা, সেখানে পৌঁছাতেই রাইফেলধারী শিখ প্রহরীর কণ্ঠ শোনা গেল। হন্ট, কৌন হ্যায়? ফ্রেন্ডস। যে ঝোলানো বাতিটা সিলিং থেকে বারান্দাটায় আলোকদান করছে সেটা আদৌ পর্যাপ্ত নয়। বারান্দার একাংশ মাত্র আলোকিত হয়েছে সে আলোয়। রাইফেলধারী শিখ প্রহরী এগিয়ে এলো। কাকে চাই, কি চাই? আবার প্রশ্ন করল। তোমাদের হুজুরকে সংবাদ দাও, বলবে মিস্টার রায় এসেছেন। এমন সময় একজন ভৃত্য এগিয়ে এলো অন্দরের দিক থেকে। কিরিটির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কাকে চান? কিরিটি তার বক্তব্যের পুনরাবৃত্তি করে। কিন্তু কর্তাবাবু তো কারোর সঙ্গে দেখা করেন না। তা জানি, বলো গিয়ে আমার কথা। তথাপি ভৃত্যটি ইতস্তত করছে দেখে কিরিটি আবার বললে, তোমার কোনো ভয় নেই, তুমি আমার কথা বলো গে। আচ্ছা, আপনারা এই ঘরে এসে বসুন, আমি খবর দিচ্ছি। সামনের একটা ঘরের দরজা খুলে সেই ঘরের আলোটা জ্বেলে দিয়ে ভৃত্য তাদের বসতে বলে বারান্দার অন্যদিকে চলে গেল। এ অন্য আর একটা ঘর। কিরিটি ঘরটার এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছিল। এ ঘরে সেদিন কিরিটি প্রবেশ করেনি। ঘরের মেঝেতে দামি কার্পেট বিছানো, চারিদিকে সব দামি দামি শৌখিন সোফা ও কাউচ পাতা। ঘরের দেওয়ালে চারিদিকে বিরাট বিরাট 4টি অয়েল পেন্টিং ও গোটা 2 ব্যাঘ্র চর্ম ঝোলানো। 4টি অয়েল পেন্টিংয়ের মধ্যে ঘরে ঢুকতেই সামনের দেওয়ালে যে পেন্টিংটা চোখে পড়ে, সেটি একজন দাড়িগোপওয়ালা বিরাট দশাশই পুরুষের। মাথায় পাগড়ি, পরিধানে শিকারীর বেশ, হাতে ধরা রাইফেল, পায়ের নিচে পড়ে আছে এক মৃত নরখাদক বিরাট ব্যাঘ্র। সেই পেন্টিংটির দিকে অঙ্গুলি নির্দেশ করে মথুরা প্রসাদ বললেন, এই যে দেখছেন অয়েল পেন্টিংটা মিস্টার রায়, এ হচ্ছে শুনেছি জগদীশ নারায়ণের পিতা মুরলী নারায়ণ সিংহ। বেশিক্ষণ বসতে হলো না। পূর্বে সেই ভৃত্যটি ফিরে এসে জানালো, হুজুর তাদের উপরের ঘরে সেলাম দিয়েছেন। উভয়ে ভৃত্যকে অনুসরণ করে অগ্রসর হলো। সেই সিঁড়ি, সেই ঘর। ঘরের সামনে টুলের উপরে ঠিক সেদিনকার মতোই বাঘের মতো থাবা পেতে বসে আছে হলদে মঙ্গোলিয়ান টাইপের চ্যাপ্টা মুখ জং বাহাদুর। ভৃত্য ইঙ্গিতে জানালো ভিতরে প্রবেশ করবার জন্য। প্রথমে কিরিটি ও তার পশ্চাতে মথুরা প্রসাদ ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করেন এবং ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গেই সাদর আহ্বান শোনা গেল, আসুন আসুন মিস্টার রায়।
রবিশঙ্করের সাদর আহ্বান শুনে কিরিটি সত্যি কথা বলতে কি কেমন যেন একটু বিস্মিতই হয়। আহ্বানে ও গলার স্বরটি পর্যন্ত যেন রবিশঙ্করের বিপরীত। চোখ তুলে তাকাতেই কিরিটির নজরে পড়ে সাদা ঢোলা পায়জামা ও ঢোলা পাঞ্জাবি পরে সেদিনকার সেই আরাম কেদারাটার উপর অলস শিথিল ভঙ্গিতে গা ঢেলে বসে আছেন রবিশঙ্কর। কিন্তু কিরিটির পশ্চাতে মথুরা প্রসাদকে দেখেই রবিশঙ্কর বলেন, এলেন তো একলা এলেই পারতেন, উটিকে আবার ল্যাজে বেঁধে আনলেন কেন? সাহস হলো না বুঝি এই রাত্রে আমার ঘরে একলা আসতে? বলে একটুখানি যেন মুচকি ব্যঙ্গের হাসি হাসলেন রবিশঙ্কর। কিরিটি তার শেষের কথার জবাব না দিয়ে কেবল বললে, এ সময় এসে আপনাকে বিরক্ত করলাম না তো রবিশঙ্কর বাবু? না না, মোটেই না, বসুন বসুন। কিরিটি ও মথুরা প্রসাদ দুখানি আসনে উপবেশন করেন। ঘরের মধ্যে জ্বলছে চোখ ঝলসানো হাজার শক্তির অত্যুজ্জ্বল শক্তিশালী বৈদ্যুতিক আলো, দিনের মতোই স্পষ্ট, অত্যন্ত প্রখর। সেই আলোর সম্মুখেই উপবিষ্ট রবিশঙ্করের মুখের দিকে তাকিয়ে কিরিটি বোঝে নেশায় আছেন রবিশঙ্কর এই সময়। গৌর মুখখানিতে রক্তচাপ যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। চোখের তারা দুটি কি এক অস্বাভাবিক দ্যুতিতে শানিত দুটি ছুরির ফলার মতো ঝকঝক করছে। এনি ড্রিঙ্ক মিস্টার রায়? হঠাৎ প্রশ্ন করলেন রবিশঙ্কর। সব রকম ড্রিঙ্কই আমার এখানে আছে, কিছু ইচ্ছা করেন তো বলুন। না না, তার কোনো প্রয়োজন নেই। চলে না বুঝি? তা বেশ, অর্ডিনারি শরবত? তাই না হয় দিক। বলতে বলতে হাতের সামনে ছোট্ট ত্রিপয়ের উপর রক্ষিত একটা বেল বাজাতেই জং বাহাদুর ঘরের মধ্যে এসে প্রবেশ করে দাঁড়ালো নিঃশব্দে। জং বাহাদুর, রঘুনন্দনকে বলো 2 গ্লাস শরবত। জং বাহাদুর যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দেই আবার ঘর থেকে বার হয়ে গেল। তারপর হঠাৎ কি মনে করে, বলুন মিস্টার রায়। কিরিটি নিজেকে তখনও ঠিক খাপ খাইয়ে নিতে পারেনি বর্তমান ওই মুহূর্তের পরিস্থিতি বা রবিশঙ্করের সঙ্গে। পূর্বে তার সম্পর্কে যতটুকু শুনেছে ও যতটুকু পরিচয় পেয়েছে, সে রবিশঙ্করের সঙ্গে এই রবিশঙ্করের যেন একেবারেই কোনো মিল নেই, সম্পূর্ণ বিপরীত ধর্মী। তাই ভাবছিল তার বক্তব্য ঠিক কিভাবে কোনখান থেকে শুরু করবে, এবং শুরু করলে সেটা কোনো ক্রমে তাল কেটে যাবে কিনা। এমন সময় ভৃত্য রূপার ঝকঝকে প্লেটের উপর ঢাকা দেওয়া কাচের গ্লাসে 2 গ্লাস ঘন বাদামি রঙের শরবত নিয়ে ঘরে এসে ওদের সামনে এসে দাঁড়ালো। দুজনেই 2টো গ্লাস হাতে করে নিল বটে, কিন্তু কেউই গ্লাসে চুমুক দিচ্ছে না, এবং চুমুক দিতে যে ইতস্তত করছে সেটা রবিশঙ্করের বোধহয় বুঝে উঠতে এতটুকুও দেরি হয় না। তাই মৃদু হেসে বলে ওঠেন, ভয় নেই মিস্টার রায়, ও দুটো সত্যিই একেবারে নির্ভেজাল খাঁটি ঠান্ডা বাদামের শরবত, নির্ভয় পান করতে পারেন। রবিশঙ্করের নামে হয়তো অনেক কথাই শুনেছেন, কিন্তু সে যত বড়ই দুশ্মন হোক না কেন, জানবেন সে নীচ নয়। বাঘকে সে খোঁয়ারে ফেলে বন্দি করে, গুলি করে না। গুলি যখন করে সে সামনাসামনি গুলি চালায়। না না, ঠিক তা নয়। বলতে বলতে আর দ্বিধামাত্র না করে কিরিটি হস্তধৃত শরবতের গ্লাসে চুমুক দেয়। শুধু ঠান্ডাই নয়, অতীব সুস্বাদু শরবত। শরবতটি রতনগড় প্যালেসের স্পেশাল শরবত, মোগলাই শরবত। প্যালেসের যে বাবুর্চি আছে তারই হাতে তৈরি। লোকটা বাদশাহ আলমগীরের বাবুর্চি বংশের একেবারে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট। মৃদু হাস্যস্ফুরিত কণ্ঠে কথাগুলো বলেন রবিশঙ্কর। মৃদু কণ্ঠে কিরিটি বলে, সত্যিই চমৎকার। কিন্তু দারোগা সাহেব, আপনি যে কিছু বলছেন না, আপনার কেমন লাগছে? রবিশঙ্কর কথাটা বলে মথুরা প্রসাদের দিকে তাকালেন। ভালো, মৃদু কণ্ঠে কোনো মতে জবাব দিলেন মথুরা প্রসাদ। হ্যাঁ, এ আপনাদের ফিরিঙ্গি প্রভুদের কল্পনাতেও আসবে না। একেবারে সাক্ষাৎ মোগলাই অন্দরের খানদানি ব্যাপার। জীবন ধন্য হয়ে গেল বলুন। রবিশঙ্কর ব্যঙ্গ ভারে কথাটা বলেন, কিন্তু বাধা পড়ল। হঠাৎ কিরিটি তার কথা শুরু করে। রবিশঙ্কর বাবু, কাল রাত্রে 1:30 থেকে 2টোর মধ্যে আপনি কি জেগেছিলেন না ঘুমিয়েছিলেন? রাত 1:30 থেকে 2টোর মধ্যে না? হ্যাঁ, জেগেই ছিলাম, কারণ রাত 3টে, 3:30-এর আগে আমার চোখে বড় একটা ঘুম আসে না। যদি কিছু মনে না করেন জিজ্ঞাসা করছিলাম, সে সময় কি করছিলেন? বন্দুকটা নিয়ে বাইরে বার হয়েছিলাম। অত রাত্রে ওই বৃষ্টির মধ্যে হঠাৎ বন্দুক নিয়ে ওই সময়টা?
কয়েকদিন থেকেই নাকি এ তল্লাটে একটা বাঘের আনাগোনা চলেছে, তাই বার হয়েছিলাম তার সন্ধানে। কথাটা বলে বিচিত্র একটা চাপা হাসি হাসতে থাকেন রবিশঙ্কর। তা বাঘের সন্ধান পেলেন? না, বাঘটা বড় চালাক, কিছুতেই আমার সামনে পড়ছে না, ঠিক তাক বুঝে সরে যায়। বলে পূর্ববৎ হাসতে থাকেন রবিশঙ্কর। আচ্ছা রবিশঙ্কর বাবু, যে মেয়েটির খোঁজের জন্য আপনারা বিজ্ঞাপন দিয়েছেন, সেই পান্না মেয়েটি কে? পান্না না? কথাটা বলে রবিশঙ্কর তাকালেন কিরিটির মুখের দিকে। হ্যাঁ, তাহলে আপনাকে একটা অপূর্ব কাহিনী শোনানো উচিত। কিরকম? আমার ছোট ভাই মণিশঙ্করকে দেখেননি? রবিশঙ্কর বলতে লাগলেন। ইউনিভার্সিটির একটি জুয়েল। অবশ্যই মণির সঙ্গে আমার পরিচয়ও খুব সামান্য। আমি ঝালোয়ারে মানুষ হলেও মণি বরাবর কলকাতার এক কনভেন্টে মানুষ, এবং কনভেন্টে মানুষ হয়েও কি করে যে এই খ্রিশ্চানি আবহাওয়ার মধ্যে তার মধ্যে ভারতীয় সঙ্গীতের প্রতি স্পৃহা জন্মালো, সেটাই আশ্চর্য। সেই অদম্য স্পৃহাই তাকে একদিন ম্যাট্রিক পরীক্ষায় সর্ববিষয়ে শীর্ষস্থান অধিকার করা সত্ত্বেও ঘর ছাড়া করল। যা হোক, সে কাউকে কিছু না জানিয়ে একদিন হিন্দু হোস্টেল থেকে রাত্রে পালালো। চারিদিকে তার নিরুদ্দেশের ব্যাপারে হইচই পড়ে গেল। বাবা তখনও অবশ্যই জীবিত। অনেক খোঁজ করা হলো তার, কিন্তু খোঁজ পাওয়া গেল না কোথাও। তারপর যেন একটু থেমে আবার রবিশঙ্কর বললেন, দীর্ঘ 8 বছর পরে তার খোঁজ পেলাম। লাহোরে এক অপেশাদারী গায়িকা গৃহে সে ছিল, রুক্মিণী তার নাম। ওই রুক্মিণীরই মেয়ে হচ্ছে পান্না। পান্নাকে ভালোবেসেছিল মণিশঙ্কর, কিন্তু হঠাৎ এক রাত্রে আশ্চর্য রকম ভাবে পান্না রুক্মিণীর গৃহ হতে নিরুদ্দেশ হয়, এবং সেই থেকেই পান্নার খোঁজে আজও মণিশঙ্কর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। সেই মণির জন্যই কাগজে পান্নার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, অর্থাৎ আমিই দিয়েছি। রবিশঙ্করের কাহিনী একটি আরব্যোপন্যাসের মতো শোনালেও কি জানি কেন তার সবটাই কিরিটি অবিশ্বাস করতে পারে না, কিন্তু মুখে বা ভাবে সেটা প্রকাশ না করে বলে, এই ঘটনা যা বললেন তা কতদিন আগেকার রবিশঙ্কর বাবু? কোন ঘটনা? মানে পান্নার নির্দিষ্ট হওয়ার ব্যাপারটা? তা ধরুন মাস আসতে হবে। তা এতদিন সে সম্পর্কে আপনারা খোঁজ নেননি বা বিজ্ঞাপন দেননি কেন? দেব কি, আমরা কি জানতাম নাকি? মাত্র মাসখানেক আগে হঠাৎ এক রাত্রে ধূমকেতুর মতো মণি এখানে এসে হাজির হয়, দীর্ঘ 9 বছর পর, তার নিরুদ্দেশ হবার পর। সেই সময়ই তো তার মুখে সব কথা শুনি। মণিশঙ্কর বাবু কি এখন এখানেই আছেন? না। তবে এখন তিনি কোথায়? সে যে এখন কোথায় তা একমাত্র সেই জানে। যে রাত্রে সে এখানে আসে তার পরের দিনই দ্বীপ্রহরের দিকে কাউকে কিছু না জানিয়ে আবার সে চলে যায়। পান্নার মা রুক্মিণী দেবীর কোনো সংবাদ জানেন? এখন তিনি কোথায় বা? না, তাঁর শেষ সংবাদ যা পাওয়া গেছে তা হচ্ছে মাস কয়েক আগে অকস্মাৎ তিনি লাহোর থেকে যে কোথায় চলে গেলেন তা কেউ জানে না। আচ্ছা রবিশঙ্কর বাবু, হীরাচুনি সম্পর্কে কিছু জানেন? হঠাৎ কিরিটি আবার প্রশ্ন করে। হীরাচুনি? না তো। এ দুটোর নামও কখনো শোনেননি? না। ঠিক এমন সময় রবিশঙ্করের ঘরের এক কোণে রক্ষিত বিরাট একটি জার্মান ক্লকে ঢং ঢং করে রাত্রি 11টার সময় ঘোষণা শুরু হতেই যেন ধরপড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রবিশঙ্কর, এবং কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা এবার তাহলে আপনারা আসুন মিস্টার রায়, আমার কাজ আছে। এতক্ষণে সমস্ত সৌজন্য ও আতিথেয়তা যেন রবিশঙ্করের ভিতর থেকে সহসা কর্পূরের মতোই মুহূর্তে উবে গেছে বলে মনে হলো। তার আচরণে সেই ঔদ্ধত্য কর্কশ কণ্ঠস্বরের মধ্যে প্রকাশ পেল। তিনি অতঃপর গুরুগম্ভীর স্বরে ডাকলেন, জাং বাহাদুর। হুজুর। নেপালি ব্যাঘ্র মুহূর্তে ঘরের মধ্যে এসে দাঁড়ালো, যেন ওই ডাকটির জন্যই এতক্ষণে সে ওত পেতেছিল দরজার বাইরে। বাবু লক্ষ্য নিচিমে পৌঁছা দেনা। কিরিটি চোখের ইঙ্গিতে মথুরাপ্রসাদকে অনুসরণ করতে বলে এগিয়ে গেল খোলা দরজার দিকে, নিজেই সর্বাগ্রে নিঃশব্দে। ইতিমধ্যে রাতের আকাশে কখন একসময় কালো কালো মেঘ পুঞ্জে পুঞ্জে জমে উঠেছে। দুজনে ওরা দেখল। নিঃশব্দে রতনগড় প্যালেসের লোহার গেট অতিক্রম করে
নির্জন রাস্তায় যখন এসে দাঁড়ালো তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে ফোঁটায় ফোঁটায়। নিঃশব্দেই দুজন পাশাপাশি পথ অতিক্রম করে চলে। হঠাৎ একসময় সেই স্তব্ধতা ভঙ্গ করে মথুরা প্রসাদ তার এতক্ষণের কৌতূহলটা প্রকাশ করেন। কি সব পান্না হীরা চুনির গল্প করছিলেন মিস্টার রায় আপনারা? আসল কথাটি তো আমার তোলা হলো না। কিজি যেন চমক ভেঙে মথুরা প্রসাদের কথায় সাড়া দেয়। আসল কথাটা কি বলেন তো? কোথায় আমি ভাবছিলাম এবারে বুঝি আপনি ম্যানেজারের কথাটাই তুলবেন, তা আপনি তার ধার দিয়েও গেলেন না। তারই তো অনুসন্ধান নিচ্ছিলাম। মৃদু হেসে কিরিটি জবাব দেয়। তার মানে হচ্ছে গত রাত্রে ম্যানেজারের যে হত্যার ব্যাপারটা শুনলেন তা বহুদূর প্রসারিত। গোড়া থেকে না শুরু করলে ডগায় এসে পৌঁছাবেন কি করে? তাই তো মূল থেকেই আমি খোঁজ নিচ্ছিলাম। কি যে আপনি বলছেন মিস্টার রায়, কিছুই তো বুঝতে পারছি না। বলছি কাল রাত্রের হত্যাটা সাধারণ হত্যা নয় মথুরা প্রসাদ বাবু, সাধারণ হত্যা নয়। বিস্ময়ে তাকায় মথুরা প্রসাদ কিরিটির মুখের দিকে। না, শুনলেন তো রবিশঙ্কর বাবু বললেন, অবশ্য যদি তার কথা সত্য হয় তাহলে আমাদের সর্বাগ্রে খুঁজে বের করতে হবে সেই নিরুদ্দিষ্টা রুক্মিণী দেবীকে। রুক্মিণী দেবী? কিন্তু কে সে? শুনলেন তো, নিরুদ্দিষ্টা পান্না নামে একটি কিশোরীর মা। হ্যাঁ, তাকে খুঁজে পেলেই হয়তো নিরুদ্দিষ্টা পান্নার ইতিহাসও জানা যাবে, এবং পান্না ইতিহাস যদি জানতে পারি তবে আশা করছি সলিল সরকার ম্যানেজারের হত্যার মোটিভ ও উদ্দেশ্যটাও জানতে পারবো। আর হত্যার মোটিভ যদি জানতে পারি তবে হত্যাকারীকে খুঁজে বের করতে কতক্ষণ? সে তো অঙ্ক কষার মতোই কষে বার করা যাবে। বুদ্ধ কথাটার যা যথার্থ মানে ঠিক তাই যেন বলে যান মথুরা প্রসাদ ওই মুহূর্তে। কিরিটির কথায় একটি বর্ণ কিরিটির কথা তিনি বুঝতে পারেন না। তিনি কেবল অন্ধকারে পরম বিজ্ঞের মতো মাথা দুলিয়ে সায় দেন। তা বটে, তা বটে। তাহলে কোন উপায়? উপায় সে পরে ভেবে দেখা যাবে। খিদের জ্বালায় এখন তো পেটের মধ্যে খান্ডব দাহন চলছে, সেটার কথাই এখন বেশি আমি ভাবছি। তারপরে ডক্টর ঘোষাল দাবার ছক সাজিয়ে হয়তো আমার পথ চেয়ে বসে আছেন। 2-1 বাজি দাবা খেলতে খেলতে যদি কোনো পথ খুঁজে পাওয়া যায়। তাড়াতাড়ি একটু পা চালিয়ে চলুন। আহারের আয়োজন সামান্য হলেও মথুরা প্রসাদ রসালই করেছিলেন। গরম গরম ফাউল কারির সঙ্গে ঘৃতপক্ষ গরম গরম চাপাটি ও পুদিনার চাটনি সহযোগে অত রাত্রে হলেও কিরিটির ক্ষুধা তৃপ্তি বেশ ভালোভাবেই হলো, এবং আহার শেষ করে সে রাত্রের মতো বিদায় নিয়ে কিরিটি পথে এসে নামলো একসময়। অন্ধকার রাত, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মথুরা প্রসাদ আলো ও একজন লোক দিতে চেয়েছিলেন সঙ্গে, কিন্তু কিরিটি রাজি হয়নি। বলে এ সামান্য পথটুকু সে একাই চলে যেতে পারবে। মন্থর পদবিক্ষেপে কিরিটি পথ অতিক্রম করে চলে। জোলো হাওয়া বইছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। নির্জন একেবারে রাস্তাটা। ডক্টর ঘোষালের বাংলোর সামনে এসে যখন কিরিটি পৌঁছালো, হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 12:15 তখন। কিন্তু তখনও ডাক্তারের বাইরের ঘরে আলো জ্বলছে দেখা গেল। বারান্দায় উঠে খোলা দরজাপথে ভিতরে উঁকি দিয়ে দেখলো টেবিলের উপরে দাবার ছক পেতে ঘুঁটি সাজিয়ে নির্নিমেষে সেই ছকের ঘুঁটিগুলোর দিকে তাকিয়ে গালে হাত দিয়ে চেয়ারের উপরে তখনও বসে আছেন ডক্টর ঘোষাল একাকী। ঘরের মধ্যে ঢুকে মৃদু কণ্ঠে কিরিটি ডাকলো, ডাক্তারবাবু। এবারে আপনার মন্ত্রী সামলান। বলেই সামনের দিকে তাকিয়ে কিরিটিকে দেখতে পেয়ে সলজ্জ হাসির সঙ্গে বললেন, এই যে মিস্টার রায়, এত দেরি হলো যে আসতে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। তাহলে 1 বাজি বসা যাক এবারে, কি বলেন? বেশ তো, সাজান। সে রাত্রেও পরপর 2 বাজি দাবা খেলে কিরিটি যখন ঘরে শুতে এলো রাত তখন 3টে। শয্যায় এসে শুলেও চোখের কোথাও ঘুম ছিল না, এবং এতক্ষণ যে চিন্তাটা দাবার ছক ও ঘুঁটিগুলো পথ রোধ করে দাঁড়িয়েছিল, এখন যেন সেটাই শয্যায় এসে শয়ন করবার সঙ্গে সঙ্গেই অত্যন্ত স্পষ্ট মুখোমুখি হয়ে এসে দাঁড়ালো। হীরা চুনি পান্না এবং পান্না জননী রহস্যময়ী রুক্মিণী, রাঘবেন্দ্র শর্মা এবং আকস্মিক তার মৃত্যু। তারপর এই রতনগড়, রহস্যময় রবিশঙ্কর, দুবার তার সঙ্গে পরিচয়ে বিচিত্র অভিজ্ঞতা। রবিশঙ্কর বর্ণিত মণিশঙ্কর, রুক্মিণী ও পান্না কাহিনী সব যেন ছায়াচিত্রের মতো মনের পর্দায় পরপর ভেসে উঠতে থাকে। এবং গতরাত্রের সেই রহস্যাবৃত আগন্তুক, তার পত্র,
এইসব ছিন্ন ছিন্ন ঘটনাগুলোর মধ্যে কোথাও কোনো অলক্ষিত যোগসূত্র আছে। মনে মনেই কল্পনায় একটা কাহিনীকে দাঁড় করাবার চেষ্টা করে কিরিটি ওই ছিন্ন ছিন্ন অংশগুলিকে নিয়ে, কিন্তু কেমন যেন খাপছাড়া মনে হয়। বারবারই এক জায়গায় এসে কল্পনাটা যেন কেমন শিথিল হয়ে যায়। আবার ভাবতে থাকে কিরিটি রুক্মিণীর কথা। সঙ্গীত পটীয়সী রুক্মিণী, তার কন্যা পান্না। হঠাৎ মনে পড়ে তার এক সঙ্গীত পাগল বন্ধুর কথা। ওই সঙ্গীত বিদ্যাটিকে আয়ত্ত করবার জন্য তার এই বন্ধু বীরেন্দ্র কিশোর ভারতের এমন কোনো জায়গা নেই যেখানে সে ঢুঁ দেয়নি। জমিদারের একমাত্র ছেলে, পয়সার অভাব নেই, বিয়ে থা করেনি এবং একমাত্র ওই সঙ্গীত ছাড়া অন্য কোনো খেয়ালও নেই তার। সঙ্গীত অন্বেষণের জীবনে কত বিচিত্র বিচিত্র সব কাহিনী না কিরিটি বীরেন্দ্রর মুখে কতদিন শুনেছে। তার পক্ষে হয়তো লাহোরের রুক্মিণীর সংবাদ জানাটা খুব বিচিত্র নয়। হ্যাঁ ঠিক, যদি কেউ রুক্মিণীর কোনো সংবাদ দিতে পারে তো ওই বীরেন্দ্রই দিতে পারবে তাকে। অতএব কালই তার কলকাতা একবার যাওয়া একান্ত প্রয়োজন। এবং সত্যি সত্যি পরের দিনই রাত্রের গাড়িতে কিরিটি কলকাতায় ফিরে যাবার জন্য প্রস্তুত হলো। ডক্টর ঘোষাল কিছুতেই ছাড়তে চান না। কিরিটি তাকে প্রতিশ্রুতি দিলে 2-5 দিনের মধ্যে শীঘ্রই আবার সে ফিরে আসছে, খুব সম্ভবত রতনগড়ে। ডক্টর ঘোষালি টমটম করে কিরিটিকে স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিলেন। পরের দিন প্রত্যুষে কিরিটি কলকাতায় এসে পৌঁছালো এবং সেই দিনই বিকেলে শ্যামবাজারে বীরেন্দ্র ভবনে গিয়ে ঢুঁ দিল। বীরেন্দ্র কিশোর সেন ওই সময় গৃহেই ছিলেন। কিরিটিকে দেখে সাদর আহ্বান জানালেন। আরে রহস্যভেদী যে, এসো এসো। বীরেন্দ্রের আহ্বানে কিরিটি সোজা এসে ফরাসের উপরেই জুতো খুলে বসল তার সামনে মুখোমুখি হয়ে। প্রাচীন বনেদি কেতায় সজ্জিত বীরেন্দ্র কিশোরের নিজস্ব বসার ঘরটি। ঢালা ফরাস পাতা, ফিকে নীল সার্টিনের সব তাকিয়া। ঘরের এক কোণে বিরাট একটি চীনামাটির ফ্লাওয়ার ভাসে এক থোকা রক্তগোলাপ। তারই পাশে মাটির তৈরি বিচিত্র এক হাঙ্গরমুখো ধূপাধারে জ্বলছে মহীশূরের সুগন্ধি চন্দন ধূপ। ঘরের বাতাসে তারই গন্ধ ছড়িয়ে আছে। ফরাসের একধারে একটি বিরাট তানপুরা, বায়া তবলা। ঘরের দেওয়ালে চারিদিকে নাম না জানা অজানা সব সঙ্গীতবিদদের চিত্র ঝোলানো। বীরেন্দ্র কিশোর লোকটি নিজেও ভারী শৌখিন। সরু কালো পাড় মিহি কাঁচি ধুতি পরিধানে, গায়ে চুড়িদার গিলে করা আদি পাঞ্জাবি। শ্যামবর্ণ হলেও দেহে ও চোখে মুখে বুদ্ধির একটা দীপ্তি আছে। একটা সঙ্গীত বিষয়ে পুঁথি নিয়ে তার পাতা উল্টাচ্ছিলেন বীরেন্দ্র। পুঁথিটা পাশে রেখে বললেন, তারপর হঠাৎ কি মনে করে? এমনিতে আসতে নেই নাকি? বিনা প্রয়োজনে তুমি আসবার লোকই বটে। বলো তো এখন কি ব্যাপার? তাহলে সত্যি কথাটাই বলি, একটা সংবাদ যদি পাই তোমার কাছে তাই এসেছি। সংবাদ? কি সংবাদ হে? আমি হচ্ছি সঙ্গীতের ব্যাপারী। তোমার ওইসব খুন জখমের সংবাদ কি? অবশ্যই তোমারই লাইনের। তুমি তো ভাই সঙ্গীতের সন্ধানে একসময় সারা ভারতবর্ষ ঘুরেছ, লাহোরেও গিয়েছ নিশ্চয়ই। তা 2-4 বার গিয়েছি বই, কিন্তু কেন বলো তো? রুক্মিণী নামে কোনো গাইয়ে। দাঁড়াও দাঁড়াও, কি নাম বললে? রুক্মিণী, তাই না? হ্যাঁ, মনে পড়েছে বটে। বছর 7 আগে আমার ওস্তাদজির সঙ্গে উত্তর ভারতের এক সঙ্গীত কনফারেন্স থেকে ঘুরতে ঘুরতে এক নবাবের আমন্ত্রণে লাহোর গিয়েছিলাম। এই সময় একদিন রাত্রে জলসার পর সোহিনী রাগ নিয়ে আলোচনা হতে হতে ওস্তাদজি একসময় আমাকে বললেন, এমন সোহিনী তোমাকে আমি শোনাবো যা তুমি খুব কমই শুনেছ বেটা। উদ্গ্রীব হয়ে বললাম, কোথায় ওস্তাদজি, এখানে কি? মৃদু হেসে তিনি বললেন, হ্যাঁ এই লাহোরেই। তবে সে পেশাদার নয়, আর ফরমাসেও গায় না, গায়ে নিজের খেয়ালে। চলো কাল একবার তার ওখানে যাব। তারপর পরের দিন সন্ধ্যার পরে ওস্তাদজি আমাকে টাঙ্গায় চাপিয়ে নিয়ে শহরের একেবারে প্রান্তে ছোট্ট একটি একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বন্ধ দরজায় করোনার্থে কে একজন এসে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে প্রবেশ করলাম। ছোট একতলা বাড়ি, মাত্র খানতিনেক ঘর, কিন্তু সর্বত্র যেন একটা দারিদ্র থাকলেও রুচি ও সৌন্দর্যের চিহ্ন ছড়িয়ে রয়েছে। যে ঘরে গিয়ে আমরা বসেছিলাম কিছুক্ষণ বাদে, সেই ঘরে অপূর্ব রূপলাবণ্যবতী এক নারী এসে প্রবেশ করল। সাদা থান পরিধানে, সম্পূর্ণ নিরাভরণা।
নারী এসে নত ভুলুণ্ঠিত হয়ে ওস্তাদজির পায়ে ধুলো নিতেই ওস্তাদজি তার মাথায় একখানি হাত রেখে স্নিগ্ধ কণ্ঠে বললেন, রুক্মিণী, ভালো তো বিটি? হ্যাঁ, লাহোরে কবে এলেন? দিন 2 হলো এসেছি। আমার পান্নামাই কই বিটি? তাকে দেখছি না। আছে, ঘরে কাজ করছে। এর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই বিটি। আমার সাকরে বীরেন্দ্র কিশোর, বড় মিঠা গলা, আর গলার কাজও চমৎকার। রুক্মিণী তাকে বলবো। তিনি তখন হাত তুলে আমাকে নমস্কার জানালেন। তারপর ওস্তাদজির অনুরোধে সেই রাত্রে রুক্মিণী আমাদের গান শোনালেন। অমন গলা জীবনে আমি শুনিনি। স্বয়ং মা বীণাপাণি সরস্বতী যেন তার কণ্ঠে অধিষ্ঠান করছেন। শুধু মুগ্ধ নয়, বিস্ময়ে যেন একেবারে বোবা হয়ে গেলাম। আহা, কতদিন হয়ে গেল, আজও যেন সে সুর কানে আমার লেগে রয়েছে ভাই। বলতে বলতে বীরেন্দ্র চক্ষু দুটি বুঝলেন। কিরিটিও তন্ময় হয়ে শুনছে। ভুলে গিয়েছিল সে কেন এবং কি জন্য বীরেন্দ্রের ওখানে এসেছে। কিরিটি কোনো প্রশ্ন করবার আগেই বীরেন্দ্র নিজে থেকেই আবার বলতে শুরু করলেন। ফিরবার পথে টাঙ্গায় ওস্তাদজির পাশে বসে রাত্রে নিজের কৌতূহলকে আর চেপে রাখতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কে এই রুক্মিণী ওস্তাদজি? জবাবে তিনি বললেন, রুক্মিণী সম্পর্কে আমিও খুব বেশি জানি না বীরেন্দ্র। বছর 3 আগে এই লাহোরেই একটা সঙ্গীতের জলসায় গান গাইতে এসেছিলাম। জলসার পরের দিন রুক্মিণীর এক ভৃত্য একখানি চিঠি নিয়ে আমার কাছে এলো। রুক্মিণী আমার দর্শন প্রার্থী। যদি আমি দর্শন দিই তো পরের দিন ওই ভৃত্য সন্ধ্যায় এসে তার গৃহে আমাকে নিয়ে যাবে। বললাম, যাব। গেলাম পরের দিন ওই গৃহে। আলাপ হলো রুক্মিণীর সঙ্গে। সে বিনীত অনুরোধ জানালো, আমার কাছে কিছু শিক্ষা করতে চায়। বললাম, তার গলা না শুনে আমি তাকে কথা দিতে পারি না। তখন সে একটি মীরার ভজন আমাকে গেয়ে শোনালো। আহ, কি গলা! মুগ্ধ হয়ে গেলাম। রুক্মিণী আমাকে কিনে নিল। বললাম, হ্যাঁ, শিখাবো তোমাকে। থেকে গেলাম সেবারে লাহোরে মাস 2। প্রতি সন্ধ্যায় তার গৃহে যেতাম। রাত 10টা 11টা পর্যন্ত তাকে তালিম দিতাম। কিন্তু রুক্মিণী জন্মশিল্পী। ওই অল্প সময়ের মধ্যেই সে আমাকে নিংড়ে নিল। সেই সময়ই কথায় কথায় বুঝেছিলাম লাহোরে তার বাড়ি নয়, বাঙালি বিধবা, অনেক দুঃখে গৃহত্যাগিনী হয়েছে, একটি মাত্র কন্যা সন্তান নিয়ে। তার বেশি কোনোদিন তাকে আমি কিছু আর জিজ্ঞাসা করিনি, সেও বলেনি। এই পর্যন্ত বলে বীরেন্দ্র চুপ করলেন। কিরিটি এবার প্রশ্ন করে, রুক্মিণীর সঙ্গে আর কখনো তোমার দেখা সাক্ষাৎ হয়নি? না। আর তার কোনো সংবাদ জানো না? না। তবে তবে কি? প্রত্যাশার দৃষ্টি নিয়ে তাকায় কিরিটি বীরেন্দ্রর মুখের দিকে আবার। মাস 2 আগে ধর্মতলার মোড়ে সন্ধ্যার দিকে একটা সিনেমা হাউসের লবির সামনে দাঁড়িয়ে আছি। হাউসে সেদিন একটা গানের জলসা ছিল। একটা রিক্সা এসে থামল এবং রিক্সা থেকে নামলেন একটি ভদ্রমহিলা। হঠাৎ তার মুখের প্রতি নজর পড়ায় যেন চমকে উঠলাম। মুহূর্তের জন্য সে মুখের দিকে চেয়ে মনে হয়েছিল যেন তিনি রুক্মিণী ছাড়া আর কেউ নন। কিন্তু দ্বিধাটা কাটিয়ে কথা বলবার জন্য সামনের দিকে যখন এগিয়ে গেলাম ভিড়ের মধ্যে, তখন আর তাকে খুঁজে পেলাম না। তার সঙ্গে আর কেউ ছিল? না। আচ্ছা, তোমার ওস্তাদজি বেঁচে আছে বীরেন্দ্র? না, গত ফাল্গুনে তিনি কাশিতে দেহ রেখেছেন। কিন্তু আরো একটু আছে রুক্মিণী সম্পর্কে। কি বলতো? ওই ঘটনার দিন 10 পরে আবার একদিন ভবানীপুর অঞ্চলে একটা কাজে গেছি। বড় রাস্তায় গাড়ির মধ্যে বসে আছি। হঠাৎ যেন আমার চোখে পড়ল রাস্তার ধারে ফেরিওয়ালার কাছ থেকে রুক্মিণীর মতোই একজন কি কিনছেন। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এগিয়ে যাব, হঠাৎ যেন কোন পথে তিনি অদৃশ্য হয়ে গেলেন। দুবারই রুক্মিণী বলেই তাকে মনে হলেও সঠিক বলতে পারি না যে সত্যিই তিনি রুক্মিণী কিনা। মনে আছে তোমার বীরেন্দ্র ঠিক সে জায়গাটা? যোগুবাবুর বাজারের কাছেই। আশাতীত অনেকখানি সংবাদই বীরেন্দ্রের কাছে পাওয়া গেল। কিরিটি অতঃপর বিদায় নিয়ে উঠে দাঁড়াল। কলকাতায় ছুটে এলেও কিরিটির মন কিন্তু পড়েছিল রতনগড়েই। বীরেন্দ্রের কাছ থেকে যেটুকু জানবার কিরিটির প্রয়োজন ছিল সেটুকু সে বীরেন্দ্রকে চিঠি লিখেও জানতে পারত। কিন্তু খেয়ালি বীরেন্দ্রর নিকট হতে চিঠির জবাব আদপেই সে পেত কিনা, এবং পেলেও যে দেরি হতো সে দেরিটুকুও কিরিটির যেন সই ছিল না। তাই সে ছুটে গিয়েছিল কলকাতায় বীরেন্দ্রর কথা মনে হতেই, এবং যে মুহূর্তে সেটুকু তার জানা হয়ে গেল কিরিটি আর অপেক্ষা করল না। পরের দিনই আবার রাত্রের ট্রেনে
কিরিটি রতনগড় অভিমুখে যাত্রা করল। কেন যেন তার বারবারই মনে হচ্ছিল হীরা-চুনি পান্নার মূল রহস্যটার শিকড়গুলো রতনগড়ের মধ্যেই ছড়িয়ে রয়েছে কোথাও না কোথাও, এবং তাকে সেইখানে বসেই অনুসন্ধান চালাতে হবে। ট্রেনের কামরায় বসে বসে কিরিটি তার চিন্তাধারাটা রতনগড়কে কেন্দ্র করেই বিস্তার করে দিয়েছিল। রতনগড়ের পরিধিটা খুব বিস্তৃত নয়। সিংহদের 3 পুরুষ তাদের 8-10টা শাসালো কয়লার খনিকে ভিত্তি করেই গত 60 বৎসরে রতনগড়ের ইতিহাস রচিত হয়েছে। সেই ইতিহাসের কিছু কিছু কথা প্রসঙ্গে কিরিটি ডক্টর ঘোষালের মুখেই পূর্বে শুনেছিল। প্রতাপনারায়ণ সিংহ বাপমা খেকো বোম্বেতে দুর্ধর্ষ প্রকৃতির এক যুবক ওই অঞ্চলে একদা গিয়েছিলেন জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ সাপ্লাই করার জন্য। ওখান থেকে মাইল 10 দূরে নদীর উপরে এক ব্রিজ তৈরি হচ্ছিল। সেই ব্রিজের কাঠামোটা তৈরির ব্যাপারে সঙ্গে ছিল তার ট্যাক্স ফিরিঙ্গি ওভারসিয়ার মরিসন সাহেব। মরিসনের কয়লা খনি সম্পর্কে কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল খনিতে কাজ করার দরুন। জঙ্গলের মধ্যে কাঠ কাটবার সময় একদিন মাটিতে তাঁবুর খুঁটি গাড়তে গিয়ে কয়লার সন্ধান পেয়ে সেই প্রতাপনারায়ণকে বলে, নিশ্চয়ই জায়গাটায় কয়লা আছে। উৎসাহিত হয়ে ওঠেন প্রতাপনারায়ণ কথাটা শুনে। সঙ্গে সঙ্গে কুলিদের তিনি কাঠ কাটা বন্ধ করিয়ে মাটি খুঁড়তে শুরু করিয়ে দেন। তারপর কি করে সেখানে খনির কাজ শুরু হলো, কোথা থেকে মরিসন পার্টনার জুটিয়ে এনে এবং আশেপাশে হাজার হাজার বিঘে জমি লিজ নিয়ে খনির ব্যাপারে এগিয়ে চলল, সে ইতিহাস আজ অস্পষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে দেখা গেল সিংহরাই ক্রমে ক্রমে সব আবিষ্কৃত খনিগুলির একাধীশ্বর হয়ে উঠতে লাগলেন। কিন্তু প্রতাপনারায়ণ বেশি দিন সেসব ভোগ করতে পারলেন না। হঠাৎ এক রাত্রে কলেরায় তার মৃত্যু হলো। গদিতে বসল তার পুত্র মুরলী নারায়ণ। তাঁরই সময়ে প্রকৃতপক্ষে একের জায়গায় হলো পরপর 7টি খনি, এবং তাঁর মৃত্যুর পর তস্যপুত্র জগদীশ নারায়ণ হলেন ওইসব খনির মালিক। জগদীশের এক বোন ছিল বিমলা। বিবাহে মাত্র 6 বৎসর পরই তার মৃত্যু হয়। জগদীশের এক দূর সম্পর্কীয় মামাতো বোনের পুত্র রবিশঙ্করই বর্তমানে রতনগড় স্টেটের মালিক, কারণ জগদীশ নারায়ণ বিবাহ করেননি এবং মাত্র 42 বছর বয়সেই তার আকস্মিক রহস্যময় মৃত্যু হয়। জগদীশ নারায়ণ লোকটি যেন তার পিতামহ প্রতাপ নারায়ণের একেবারে বিপরীত ছিলেন। যেমনি ভদ্র তেমনি শান্ত, এবং একমাত্র ওই বংশে তিনিই ছিলেন শিক্ষিত, এবং সেই কারণেই হয়তো তার পিতা মুরলী নারায়ণের সঙ্গে তার এতটুকুও বনিবনা ছিল না। পিতা পুত্রের বাদ বিসংবাদ সর্বদা লেগেই ছিল, কারণ মুরলী নারায়ণ লোকটা ছিলেন যেমন দুর্ধর্ষ তেমনি বেপরোয়া ও গোঁয়ার। অথচ অনেকের ধারণা জগদীশ নারায়ণই নাকি তার পিতা মুরলী নারায়ণকে কৌশলে বিষ প্রয়োগে হত্যা করেছিলেন, যদিও তার কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। আবার জগদীশ নারায়ণের মৃতদেহ পাওয়া গিয়েছিল রতনগড় প্রাসাদের পিছন দিককার উদ্যানে একদিন প্রত্যুষে, এবং জগদীশের দেহে যদিও কোনো আঘাতের চিহ্ন ছিল না, তথাপি তার মৃত্যুর কারণটাও বোঝা যায়নি। সম্পূর্ণ নিরোগ, সুস্থ সবল ও কর্মঠ লোক ছিলেন জগদীশ নারায়ণ, এবং তার আগের দিন রাত্রেও প্রায় রাত 12টা পর্যন্ত দরকারি কাজগুলি করেছেন। লোকের ধারণা জগদীশ নাকি আত্মহত্যা করেছেন। বর্তমানে গাড়ি থামল। কেলনারের লোককে চা দেওয়ার কথা বলবার জন্য কিরিটি দরজা খুলতেই একটি 23-24 বছরের যুবক কিরিটিকে যেন এক প্রকার ঠেলেই গাড়ির কামরার মধ্যে ঢুকে পড়ল। একটু বিরক্ত হয়ে কিরিটি আগন্তুকের মুখের দিকে তাকালো, কিন্তু তাকাতে গিয়েই যেন কিরিটির মনে হলো আগন্তুকের মুখখানি চেনা চেনা। কবে কখন কোথায় দেখা অথচ ঠিক মনে পড়ে না, চিনেও যেন চেনা যায় না। সেটির পৃষ্ঠা হাতড়ে হাতড়ে সঠিক পরিচয়টা যেন পাওয়া যায় না। আগন্তুককে কিন্তু মনে হলো বড় অন্যমনস্ক। গায়ের রংটা টকটকে গৌর ছিল হয়তো একসময়, রৌদ্রে পুড়ে অত্যাচারে একটু যেন জ্বলে গিয়েছে। মাথার চুল তৈলহীন রুক্ষ, চোখের কোলে পড়েছে একটা কালো দাগ। পরিধানে আগন্তুকের একটা মলিন ঢোলা পায়জামা ও ঢোলা পাঞ্জাবি, গেরুয়া রঙের খদ্দরের, পায়ে একটা পেশোয়ারি চপ্পল, হাতে একটা ছোট সুটকেস ছিল। সেটাকে সিটের উপরেই একপাশে নামিয়ে রেখে হেলান দিয়ে বসে চোখ বুঝল আগন্তুক। কিরিটি কামরা থেকে নেমে গিয়ে চায়ের অর্ডার দিয়ে ফিরে এলো। আবার এসে দেখলো আগন্তুক তেমনি চোখ বুজে বসে আছে। ডাক গাড়ি আবার ছুটে চলেছে, এবারে থামবে সেই আসানসোলে। হঠাৎ কিরিটি তার সহযাত্রীর পার্শ্বেই রক্ষিত তার সুটকেসটার দিকে নজর পড়তেই যেন চমকে ওঠে।
চামড়ার সুটকেসটার গায়ে সাদা রঙের ইংরেজি টাইপে লেখা মণিশঙ্কর চৌধুরী। মণিশঙ্কর চৌধুরী? কে এই মণিশঙ্কর? রতনগড়ের রবিশঙ্করের সেই নিরুদ্দিষ্ট ভাই নয় তো? কিন্তু সত্যি তাই যদি হয়, সত্যি যদি ও সেই মণিশঙ্করই, তাহলে বলতে হবে আশ্চর্য যোগাযোগ তো। এমনিভাবে চলন্ত ডাকগাড়ির কামরায় রতনগড়ের পথেই যে মণিশঙ্করের সঙ্গে দেখা হয়ে যাবে, এ কি ক্ষণপূর্বেও কিরিটি ভেবেছিল? অথচ গত কয়েকদিন ধরে ওই বিশেষ লোকটিকেই মনে মনে কিরিটি অন্বেষণ করছিল যেন। একেই হয়তো মনোবিজ্ঞানীরা বলেন মনের আকর্ষণ। কি জানি কেন কিরিটি তার সহযাত্রীর সঙ্গে কথা বলবার লোকটা বেশিক্ষণ সম্বরণ করতে পারল না, তার স্বভাব বিরুদ্ধ হলেও। মণিশঙ্কর বাবু? মৃদু কণ্ঠে ডাকলো কিরিটি, কিন্তু কোনো সাড়া নেই। দ্বিতীয় পক্ষ একেবারে চুপচাপ, ঘুমিয়ে পড়লো কিনা তাই বাকে জানে। আবার ডাকলো কিরিটি, মণিশঙ্কর বাবু? সহযাত্রী এবারে চোখ মেলে তাকালো, কুঞ্চিত হয়ে ওঠে সঙ্গে সঙ্গে তার ভ্রুযুগল যেন বিরক্তিতে। মাফ করবেন, আপনাকেই ডাকছিলাম, কিরিটি আবার বলে। কেন বলুন তো? আপনাকে তো আমি চিনতে পারছি না। না, পারবেন না, তার কারণ আপনি আমাকে পূর্বে কখনো দেখেননি। আপনাকেও অবশ্যই পূর্বে কখনো, যদিও আমিও দেখিনি, তবু মনে হচ্ছে আপনাকে বোধহয় চিনি। আমাকে চেনেন? হ্যাঁ, রতনগড়ের রবিশঙ্কর বাবুর ছোট ভাই তো আপনি। তাতে আপনার প্রয়োজন আছে কি কিছু? আছে হয়তো কিছু। তাই নাকি? হ্যাঁ, তা পান্নার খোঁজ পেলেন? কিরিটির মুখ থেকে পান্না নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই মণিশঙ্কর দু চোখ মেলে সোজা হয়ে বসে চাপা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, কে কে আপনি? কি করে জানলেন আপনি যে আমি পান্নাকেই খুঁজছি? সে সন্দেহটুকু নিরসন হওয়ায় মৃদু স্বস্তির হাসি হেসে এবারে কিরিটি একটু নড়ে চড়ে বসল। বললাম তো আপনি আমাকে চিনবেন না। কিন্তু আপনি পান্নার কথা কি করে জানলেন? জানি এমন কথা তো আপনাকে আমি বলিনি, তবে হয়তো সাহায্য করতে পারি আপনাকে পান্না সম্পর্কে। সাহায্য করতে পারেন? হ্যাঁ। জানেন আপনি পান্না কোথায়? আগে যদি আপনি পান্নার সব কথা আমাকে খুলে বলেন, তাহলে ও প্রশ্নের আপনার জবাব আমি হয়তো দিতে পারি। একটানা যন্ত্রদানব ছুটে চলেছে। মেঘলা আকাশের নিচে ঘন অন্ধকার যেন মুখ থুবড়ে মূর্ছিত হয়ে পড়ে আছে। দ্রুত ঘূর্ণমান লৌহচক্রের একঘেয়ে ঘটাং ঘটাং শব্দ শুধু শোনা যায়। কিরিটির শেষের কথায় মণিশঙ্কর ওর মুখের দিকে মুখ তুলে তাকাল। কি আপনি জানতে চান পান্না সম্পর্কে? যতটুকু আপনি জানেন সেইটুকুই। মণিশঙ্কর অতঃপর মাথা নিচু করে আপন মনে কয়েকটা মুহূর্ত কি যেন ভাবল, তারপর মাথা তুলে বললে, লাহোরে রুক্মিণী দেবীর খোঁজ পেয়ে তার কাছে গান শিখতে গিয়ে পান্নার সঙ্গে আমার পরিচয় হয়। সে আমি জানি, কিন্তু তারপরের ইতিহাস বলুন, কিরিটি বললে। আপনি জানেন? তাহলে রুক্মিণী দেবীকেও কি আপনি চিনতেন নাকি? আমার কথা পরে বলবো, আগে আপনার ইতিহাসটাই বলুন। রহমতুল্লাহর নাম আপনি শুনেছেন কিনা জানি না, তার মুখে আমি রুক্মিণীর নাম শুনি। উপযুক্ত গুরুর সন্ধানে যখন সর্বত্র আমি ঘুরে বেড়াচ্ছি, সেই সময় লাহোরে একদিন রুক্মিণীর খোঁজ পেয়ে তার বাড়িতে গিয়ে হাজির হই। প্রথমে তো তিনি কিছুতেই আমায় সঙ্গীত শিক্ষা দিতে রাজি হন না। তারপর যখন তাকে মা বলে ডেকে পায়ে ধরলাম, রাজি হয়ে গেলেন। শুধু রাজি নয়, তাঁরই গৃহে ঠাঁইও পেয়ে গেলাম। তারপর সেইখানেই পান্নার সঙ্গে আমার পরিচয় হলো। সে আজকের কথা নয়, দীর্ঘ 8 বছর আগেকার কথা। রুক্মিণীমার গৃহে পান্নাকে যখন প্রথম দেখি, তখন তার বয়স বড়জোর 10-11 বছর হবে। বালিকা সে, ছিপছিপে গরম, স্বর্ণ চাপার মতো গায়ের রং, মাথা ভরা কালো চুল। সেও তার মা রুক্মিণীর কাছে গান শিখত। প্রত্যহ সন্ধ্যার পর আমাদের দুজনকে পাশে বসিয়ে রুক্মিণী সঙ্গীত শিক্ষা দিতেন। দিন, সপ্তাহ, মাস, বৎসর কেটে যেতে লাগলো। দুজনেই রুক্মিণীর কাছে গান শিখি ধীরে ধীরে পান্না বড় হতে লাগলো। তার দেহে একটু একটু করে রং লাগতে শুরু করলো। বালিকা ক্রমে হলো কিশোরী, কিশোরী রূপান্তরিত হতে লাগলো নব যৌবনায়। সেই সঙ্গে একটু একটু করে কখন এক সময় সে আমারও চোখে পান্নাকে ঘিরে রং ধরেছে টের পাইনি।
টের যেদিন পেলাম সেদিন বুঝলাম পান্নাকে না হলে আমার চলবে না। কিন্তু পান্না কি আমাকে ভালোবাসে? সেই কথাটিই তো এখনো আমার জানতে বাকি। সুযোগ খুঁজতে লাগলাম, কিন্তু সুযোগ আর হয় না। সদা জাগ্রত বাঘিনীর মতোই যেন রুক্মিণী সর্বদা ঘিরে রেখেছে দুটি চক্ষু মিলে তার একমাত্র সন্তান পান্নাকে। এক বাড়িতে থাকি, অথচ একটি মুহূর্তের জন্য পান্নাকে একা পাওয়ার সুযোগ মেলে না। একবার মনে হয় যা থাকে কপালে। রুক্মিণীর কাছেই স্পষ্টাস্পষ্টি ইচ্ছাটা আমার প্রকাশ করি, কিন্তু রুক্মিণীর মুখের দিকে চাইলেই যেন ভয়ে বুকটা আমার কেঁপে উঠত। এমন কিছু সে মুখে দেখতাম যে জন্য সব তার কাছে অসংকোচে বলতে পারলেও পান্না সম্পর্কে যেন কোনো কথা তার কাছে বলতে পারতাম না। এমন সময় সুযোগ এসে গেল। হঠাৎ রুক্মিণীর ভীষণ অসুখ হলো। বাড়িতে লোকজনের মধ্যে রুক্মিণী, একটা বুড়ি ঝি, পান্না ও আমি। এতদিন রুক্মিণীর ওখানে আছি, কখনো একদিনের জন্য তাকে অসুস্থ হতে দেখিনি। সেই প্রথম দীর্ঘ 7 বছর বাদে তাকে অসুস্থ হতে দেখলাম। শুশ্রূষা আর কে করবে? আমি আর পান্নাই পালা করে শুশ্রূষা করি। প্রথম 10টা দিন ও রাত যে কোথা দিয়ে কেমন করে কাটলো টেরই পেলাম না। তারপর ধীরে ধীরে রুক্মিণী আরোগ্যের পথে যেতে লাগলেন। আগে কখনো আমার চা ও জলখাবার নিয়ে পান্না আসেনি, বরাবর এসেছে ঝি। সেদিন সকালে পান্না এলো চা ও জলখাবার নিয়ে আমার ঘরে। সদ্য স্নান করেছে, ভিজে চুল পিঠের ওপর ছড়ানো। এসে বললে, আপনার চা। হঠাৎ সেদিন প্রত্যুষের স্নিগ্ধ আলোতে পান্নাকে যেন নতুন করে আবিষ্কার করলাম। এমনি নির্জনে এত কাছাকাছি তাকে কখনো এর আগে পাইনি। চা ও জলখাবার টেবিলের ওপর রেখে সে চলে যাচ্ছিল। ডাকলাম, পান্না। পান্না ফিরে দাঁড়ালো। আমার একটা কথা বলার ছিল। নিঃশব্দে মুখ তুলে কেবল আমার দিকে তাকালো পান্না, তার দীর্ঘায়ত দুটি চক্ষু তুলে। কথাটা অনেকদিন তোমাকে বলবো বলবো করেও বলতে পারিনি পান্না। আমি তোমাকে ভালোবাসি। এ কথাটা শুনলে কি তুমি রাগ করবে? বলো পান্না, বলো, জবাব দাও। পান্না আমার কথায় মুখ নিচু করল। কি দুঃসাহস হলো এগিয়ে গিয়ে ওর একখানি হাত ধরে ফেললাম। পান্না, আমি কি বলবো, মাকে বলুন। বলে আমার হাত থেকে নিজের হাতটা মুক্ত করে নিয়ে পান্না ধীর পদে ঘর ছেড়ে চলে গেল। বুঝলাম পান্না আমারই, তাকে আমি পাবো। আনন্দে সমস্ত পৃথিবীর রংটাই যেন আমার কাছে বদলে গেল। পান্না আমার, এইবার শুধু রুক্মিণীর সম্মতি। কিন্তু হায় রে, তখন কি জানি স্বপ্নেও ভেবেছিলাম পান্না আমার ভাগ্যে নেই। এই পর্যন্ত বলে মণিশঙ্কর চুপ করল। তারপর কিরিটি প্রশ্ন করে। তারপর রুক্মিণী একদিন সুস্থ হয়ে উঠলেন এবং সুযোগ বুঝে একদিন সন্ধ্যায় রুক্মিণী যখন সবে পূজার ঘর থেকে বার হয়ে এসেছেন তার সামনে গিয়ে দাঁড়ালাম। ডাকলাম, মা। আমায় কিছু বলবে মণি? রুক্মিণী শুধালেন। আপনার কাছে একটি প্রার্থনা আছে মা। বলো, তোমাকে অদেয় কি আর আমার কিছু থাকতে পারে বাবা? একদিক দিয়ে তুমি যে আমার পুত্রেরও অধিক। পান্নাকে আমি চাই মা, স্ত্রী রূপে। কি কি বললে? পান্নাকে আমি বিবাহ করতে চাই মা। তা হয় না মণি? হয় না? কেন হয় না মা? আমি কি ওর অযোগ্য? তা নয় মণি, তোমার মতো স্বামী যদি পায় তবে জানবো সে ওর ভাগ্য। ও কথা বলবেন না মা, বরং আমি যদি ওকে স্ত্রী রূপে পাই তো জানবো আমারই ভাগ্য। বলুন মা, আপনি সম্মত? আমি ওকে মাথায় তুলে নিয়ে যাব। বললাম তো মণি, তা হবার নয়। আর যাই করি না কেন কেবলমাত্র ওরই মঙ্গলটা দেখতে গিয়ে তোমার সর্বনাশ আমি করতে পারবো না বাবা। সর্বনাশ? কি বলছেন মা? হ্যাঁ তাই, পান্নার জন্ম পরিচয়ের কোনো স্বীকৃতি নেই। মা! আমি চিৎকার করে উঠলাম। হ্যাঁ, কিন্তু পান্না কি আপনারই মেয়ে নয়? হ্যাঁ, আমারই মেয়ে, কিন্তু ওর পিতৃ পরিচয় আজও আমি জানি না। ছেলে মানুষ তুমি, তাছাড়া তুমি আমার সন্তান তুল্য। সব কথা তুমি আমার কাছে জানতে চেও না, আর বলতেও আমি পারবো না তোমাকে। শুধু যেন বিয়ে তোমাদের হতে পারে না। আবার কিরিটি প্রশ্ন করল। আর কিছুই তিনি বললেন না আপনাকে? না, কিন্তু তবু আমি পান্নার আশা ত্যাগ করতে পারিনি। সেইখানেই রয়ে গেলাম। এবং ওই ঘটনার মাস 2 পরে হঠাৎ একদিন সকালে ঘুম ভেঙে উঠে বাইরের বারান্দায় এসে দেখি রুক্মিণী দেবী মাথায় হাত দিয়ে বসে আছেন। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ডাকলাম, মা। কি হয়েছে মা, অমন করে বসে কেন? পান্না নেই। পান্না নেই? কি বলছেন মা?
হ্যাঁ, সকালবেলা ঘুম ভেঙে উঠতেই দেখি আমার ঘরে তার শয্যাটা খালি পড়ে আছে আর ঘরের দরজাটা খোলা। নিশ্চয়ই সে আশেপাশে কোথাও গিয়েছে, আর যাবে কোথায়? 17 বছর তার বয়স হলো, আজ পর্যন্ত কখনো তো সে আমার সঙ্গে ছাড়া বাড়ির বাইরে পা দেয়নি মনি। তারপর 2 দিন ধরে সমস্ত লাহোর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পান্নার সন্ধান পাওয়া গেল না। এবং তৃতীয় দিন ভোরে উঠে দেখলাম রুক্মিণী দেবীও নেই। ঘরে ঘরে তার নিত্য ব্যবহার্য জিনিসপত্র সবকিছু পড়ে আছে, কেবল তিনিই নেই। তার ঘরে আমার নামে একটি ছোট চিঠি চাপা দেওয়া ছিল, একটা জলের গ্লাস দিয়ে। চিঠিটায় লেখা, মনি, পান্নার খোঁজে চললাম, তাকে খুঁজে পাই ভালোই, নচেত আর ফিরব না। এই বাড়িতে তুমি থেকো, আর বক্সে কিছু টাকা রইল, প্রয়োজন হলে খরচ করতে দ্বিধা করো না। ইতি রুক্মিণী। তারপর তারপর আর কি, তারপর আমিও সেই বাড়ি ছেড়ে বার হলাম। এই কয় মাস ধরে তাদের কত খুঁজলাম, কিন্তু আজ পর্যন্ত তাদের খোঁজ পেলাম না। তাই এখন আমার মনে হয় সে হয়তো আর বেঁচেই নেই, কোনোদিনই আর তার খোঁজ পাবো না। শেষের দিকে মণিশঙ্করের গলাটা যেন কেমন বুঝে এলো, অন্যদিকে সে মুখ ফেরালো। পাবেন তার খোঁজ মণিশঙ্কর বাবু? পাবো? আপনি বলছেন পাবো? পাবো আমার পান্নাকে খুঁজে? হ্যাঁ, পাবেন। বিশ্বাস করুন, আমি বলছি, পান্না আপনার মরেনি, সে বেঁচেই আছে। বলছেন? আপনি বলছেন সে আজও বেঁচে আছে? পাবো আবার তাকে ফিরে? নিশ্চয়ই পাবেন বইকে, নইলে এত বড় ভালোবাসাটাই যে মিথ্যে হয়ে যাবে মণিশঙ্কর বাবু। আপনার ওই ভালোবাসাই পান্নাকে তার জীবনের সমস্ত দুর্যোগ, সমস্ত বিপদ থেকে আগলে রাখবে। কোনো অমঙ্গলই তাকে স্পর্শ করতে পারবে না। ইতিমধ্যে বোধহয় কোনো একটা স্টেশনে আবার গাড়ির গতি ধীরে ধীরে মন্থর হয়ে এসেছিল, এবং গাড়ি থামতেই হঠাৎ মণিশঙ্কর উঠে দাঁড়িয়ে সুটকেসটা হাতে নিয়ে স্টেশনে নেমে গেল, এবং এত অকস্মাৎ নেমে গেল যে কিরিটি বুঝে উঠে বাধা দেবারও যেন অবকাশ পেল না। তবু তাড়াতাড়ি কিরিটি খোলা দরজার দিকে এগিয়ে গিয়ে ডাকল, মণিশঙ্কর বাবু, মণিশঙ্কর বাবু। কিন্তু কোথায় মণিশঙ্কর? স্টেশনের জনতার মধ্যে কোথাও তাকে আর দেখাই গেল না। বৃথাই কিরিটি মণিশঙ্করের খোঁজে ব্যাকুল দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। গাড়ি ছাড়বার ঘন্টা ইতিমধ্যেই পড়ে গিয়েছিল। মাত্র 1 মিনিট স্টপেজ সেখানে। গার্ডের হুইসেল শোনা যায়, দুলে ওঠে সাংকেতিক সবুজ বাতি, গাড়ি চলতে শুরু করে আবার। নির্দিষ্ট সময়ে গাড়ি এসে গন্তব্য স্টেশনে দাঁড়ালো। কিরিটিও সঙ্গে সঙ্গে স্টেশনে নেমে পড়ল। সকালে কিরিটি ডক্টর ঘোষালকে আর্জেন্ট টেলিগ্রাম করে দিয়েছিল, ওই রাত্রে তার রতনগড়ে পৌঁছানোর সংবাদ দিয়ে। স্টেশনে নেমে কিরিটি দেখলো ডক্টর ঘোষাল তার টেলিগ্রাম পেয়েছেন, এবং নিজে না আসতে পারলেও কোচোয়ানকে দিয়ে তার টমটমটা স্টেশনে পাঠাতে বলেননি। সংবাদটা পেয়ে কিরিটি তথাপি কিছুটা আশ্বস্ত হলো, নইলে হেঁটেই তাকে ওই রাত্রে হয়তো ওই দীর্ঘ 8 মাইল পথ অতিক্রম করতে হতো। কোচোয়ান বললে, ডাক্তারবাবু অসুস্থ, তাই তিনি নিজে আসতে পারেননি। কি হয়েছে ডাক্তারবাবুর? কাল থেকে বুখার, বুকে ব্যথা। সামনে দীর্ঘ 8 মাইল পথ। কিরিটি নিশ্চিন্তে একটা সিগার ধরিয়ে বেশ জুত করে আরাম করে বসলো টমটমের উপর। মনের মধ্যে তার মণিশঙ্করের মুখখানায় ভেসে উঠছিল বারবার, এবং মাত্র ঘণ্টাখানেক পূর্বে মণিশঙ্করের মুখে শোনা রুক্মিণী কাহিনী মনের মধ্যে আনাগোনা করছিল তখনও। রুক্মিণীর গর্ভজাত কন্যা পান্না, অথচ রুক্মিণী পান্নার জন্মদাতার কোনো সত্য পরিচয়ই জানে না। এই কি করে সম্ভব? একজনকে সে ভালোবেসে তার দেহ মন সর্বস্ব দিল নিঃশেষে, অথচ তার পরিচয়টুকুও জানল না। এ কেমন রহস্য? না, জানতে চেয়েও জানতে পারেনি সে। রুক্মিণীর মতো বুদ্ধিমতী নারী তাতেই সন্তুষ্ট থাকবে, তাও তো বিশ্বাসযোগ্য নয়। তবে কি রুক্মিণীর যৌবন কলঙ্কেরই ফুল ওই পান্না? না, তাও যেন বিশ্বাস করতে মন চাইছে না। কোথায় যেন একটা গোলমাল আছে। তারপর পান্না, সেই বা অমন আচমকা নিরুদ্দেশ হলো কেন? না, রতনগড় রহস্যটা প্রায় মিলে আসছিল। হঠাৎ মাঝখান থেকে যেন রুক্মিণীর অতীত ইতিহাস বিশ্রী একটা জট পাকিয়ে তুলল। কি রুক্মিণীর অতীত ইতিহাস? কে রুক্মিণী? কি তার সত্যিকারের পরিচয়? ডাক্তারের বাংলোর কম্পাউন্ডের মধ্যে টমটম এসে প্রবেশ করতেই দরজা খুলে আলো হাতে ডাক্তার গৃহিণী বারান্দায় এসে দাঁড়ালেন। কিরিটি টমটম থেকে নেমে বারান্দায় এসে উঠে হাত তুলে নমস্কার জানালো। আবার আপনাদের বিরক্ত করতে এলাম মিসেস ঘোষাল? না না, এই তো আমাদের সৌভাগ্য যে আপনি এসেছেন।
একা একা এই পাণ্ডববর্জিত দেশে পড়ে থাকি, কেউ তো আসে না, কেউ এলে তো আমরা হাতে স্বর্গ পাই। কিন্তু কোচওয়ানের মুখে শুনলাম ডক্টর ঘোষালের জ্বর, কি ব্যাপার? ঠান্ডা লেগে হঠাৎ সর্দি কাশি হয়, বুকেও একটু ব্যথা হয়েছে, জ্বরও আছে। তা উনি আপনার তার পেয়ে নিজেই স্টেশনে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি যেতে দিলাম না। ছি ছি, বেশ করেছেন। আপনি আর দেরি করবেন না মিস্টার রায়, হাত মুখ ধুয়ে নিন, আমি ততক্ষণে আপনার খাবারটা গরম করে আনি। আপনার পূর্বের ঘরেই আপনার সব ব্যবস্থা আমি করে রেখেছি। হাত মুখ ধুয়ে কিরিটি খাবার ঘরের টেবিলে এসে বসল। মিসেস ঘোষাল প্লেটে করে গরম খাবার এনে টেবিলের উপর রাখলেন। আপনি কেন আর বসে থাকবেন মিসেস ঘোষাল, রাত অনেক হয়েছে, আপনি বরং শুয়ে পড়ুন গে। কিরিটি মিসেস ঘোষালকে অনুরোধ জানায়। না না, আপনি খেয়ে নিন। বেশ, তাহলে বসুন, আপনি খেতে খেতে গল্প করা যাক। মিসেস ঘোষাল কিরিটির অনুরোধে একটা চেয়ার টেনে নিয়ে টেবিলের অপর দিকে মুখোমুখি বসলেন। আচ্ছা মিসেস ঘোষাল, আপনারা তো এখানে অনেকদিন আছেন, তাই না? হ্যাঁ। রবিশঙ্কর বাবুর মামা জগদীশ নারায়ণ সিংহকে আপনি কখনো দেখেছিলেন? আমি তো বাড়ির বাইরে বড় একটা বার হই না কিরিটি বাবু, কেবল আগে মধ্যে মধ্যে ওর কাজকর্ম তেমন না থাকলে সন্ধ্যার পর কখনো সখনো ওর টমটমে চেপে একটু আধটু বেড়াতে বার হতাম। সেই সময় একদিন ফিরবার মুখে দূর থেকে জগদীশ নারায়ণকে দেখেছিলাম। ঘোড়ায় চেপে তিনি যাচ্ছিলেন পথ দিয়ে। উনি বললেন ওই জগদীশ নারায়ণ সিংহ। সে এত অস্পষ্ট যে না দেখারই মতো। ডাক্তারবাবু বুঝি বড় একটা ওই রতনগড়ের লোকজনদের সঙ্গে মেলামেশা করতেন না? না। মুরলীনারায়ণ সিংহ শুনেছি দুর্ধর্ষ লোক ছিলেন, তাই না? হ্যাঁ, আমিও তাই শুনেছি। বছর 10 আগে মুরলীনারায়ণ তখনও জীবিত। সেই সময় একদিন সন্ধ্যার সময় কি কারণে জানি না ওকে মুরলীনারায়ণ রতনগড় প্যালেসে ডেকে পাঠিয়েছিলেন, তাই নাকি? তারপর ডাক্তারবাবু গিয়েছিলেন বোধহয়। হ্যাঁ, কিন্তু ফিরে যখন এলেন তখন সমস্ত মুখখানা যেন থমথম পড়ছে। আপনি জিজ্ঞাসা করেননি কিছু? না, সাহস হয়নি সে সময় ওর মুখের দিকে তাকিয়ে। পরে কখনো জিজ্ঞাসা করেননি? না। এখানে আমরা প্রায় 20 বছর আছি, কিন্তু উনি বোধহয় ওই প্রথম এবং ওই শেষ রতনগড় প্যালেসে গিয়েছিলেন। আচ্ছা মিসেস ঘোষাল, আপনি জানেন কিছু, এত জায়গা থাকতে ডক্টর ঘোষাল এখানে এই পাণ্ডব বর্জিত দেশে এসেই বা প্র্যাকটিস শুরু করলেন কেন? চিরদিনই উনি একটু নির্জনতা ও শান্তিপ্রিয়, তাই পাস করবার পর কলকাতায় ভালো চাকরি পাওয়া সত্ত্বেও সেই চাকরি না নিয়ে এখানে এসে প্র্যাকটিস শুরু করলেন স্বাধীনভাবে। তখনও ভোরের আলো চারিদিকে ভালো করে জাগেনি। পরের দিনের রাত্রি শেষ ও দিনের শুরুর সন্ধিক্ষণ। অস্পষ্ট একটা আলো ছায়া লুকোচুরি চলেছে প্রকৃতির বুকে। কিরিটির ঘুমটাও হঠাৎ ভেঙে গেল। বহু দূর হতে অস্পষ্ট ভেসে আসছে স্বপ্নের খেয়াতুরি বেয়ে একটি বহু পরিচিত গানের সুর। প্রথমটায় অস্পষ্ট, তারপর একটু একটু করে স্পষ্ট হয়ে ওঠে। কে যেন এসরাজ বাজিয়ে তার সঙ্গে কণ্ঠে মিলিয়ে গাইছে অদ্ভুত সুরেলা মিষ্টি কণ্ঠে। গলাটা পুরুষের এবং ভাব গম্ভীর ভরাট, তবু অদ্ভুত একটা মিষ্টতা আছে সে গলায়, আছে সত্যিকারের দরদ। কে গায়? শয্যা থেকে না উঠে শুয়ে মুদিত চোখে শুনতে লাগলো সেই গান কিরিটি। তারপর এক সময় ধীরে ধীরে থেমে গেল গান। আরো একটু বেলা হলে হাত মুখ ধুয়ে চায়ের টেবিলে এসে দেখলো মিসেস ঘোষাল কাঁচের টি পট থেকে পেয়ালায় চা ঢালছেন, আর উল্টো দিকে চেয়ারে বসে আছেন ডক্টর ঘোষাল। ডাক্তারের চেহারার মধ্যে যেন একটা বিষণ্ণ ক্লান্তির ভাব ফুটে উঠেছে। দুজনেই একসঙ্গে কিরিটিকে আহ্বান জানালেন। আসুন মিস্টার রায়। কিরিটি একটা খালি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললে, আপনার প্রতি আমার কিন্তু একটা অভিযোগ আছে ডক্টর ঘোষাল। অভিযোগ? সবিস্ময়ে তাকালেন ডক্টর ঘোষাল কিরিটির মুখের দিকে। হ্যাঁ, একটা ব্যাপার আপনি আমার কাছে গোপন করেছেন। গোপন করেছি? ডাক্তারের বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, এর আগের বার তো একবারও আপনি বলেননি যে আপনি এত সুন্দর গান গাইতে পারেন। সমস্ত আশঙ্কা মুহূর্তে কেটে গিয়ে একটা নিশ্চিন্ততায় ডাক্তারের মুখখানি যেন উদ্ভাসিত হয়ে ওঠে। বললেন, তাই বলুন, আপনি যেভাবে শুরু করেছিলেন আপনার কথা, আমি তো ভেবেছিলাম বুঝি বা না জানি কি আপনার কাছে গোপন করে গেছি। কিন্তু আপনি বলুন, সত্যি ব্যাপারটা গুরুত্বপূর্ণ অভিযোগের নয় কি? ডক্টর ঘোষাল নিঃশব্দে হাসতে থাকেন। হাসছেন আপনি? কিন্তু আপনি জানলেন কি করে?
ও এমন জিনিস যে কষ্ট করে জানতে হয় না ডক্টর ঘোষাল। ফুলের গন্ধকে আপনি কতক্ষণ লুকিয়ে রাখবেন? বাতাসই যে তাকে ছড়িয়ে দেয়। কিন্তু আজ আর দাবা নয়, আজ রাত্রে শুনবো আপনার গান। ডাক্তার কিন্তু কিরিটির শেষের কথার কোনো জবাব না দিয়ে হঠাৎ চেয়ার থেকে উঠে নিঃশব্দে ঘর থেকে বার হয়ে গেলেন। আচমকা ডাক্তারের ঘর ছেড়ে চলে যাওয়ায় কিরিটি যেন কেমন একটু অপ্রস্তুতি হয়ে যায়। ডাক্তার গৃহিণীর মুখের দিকে তাকিয়ে মৃদু সংকুচিত কণ্ঠে ডাকে কিরিটি, মিসেস ঘোষাল। মিসেস ঘোষালও বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। কিরিটির ডাকে হঠাৎ চমকে উঠে বললেন, হ্যাঁ আমাকে কিছু বলছেন কিরিটিবাবু? হ্যাঁ, আচ্ছা ডক্টর ঘোষাল হঠাৎ অমন করে উঠে চলে গেলেন কেন? অজান্তে ওর মনে আমি কোনো রকম আঘাত দিইনি তো? না না, আপনি কিছু মনে করবেন না মিস্টার রায়, উনি হয়তো এমনি। কিরিটি মৃদু হেসে বলে, একটা সত্যি কথা বলবো মিসেস ঘোষাল? কি? মনে হচ্ছে আপনিও যেন আমার কাছে কিছু গোপন করেছেন। না না, সেরকম কিছু নয় মিস্টার রায়। মিসেস ঘোষাল কণ্ঠে একটা অস্বাভাবিক জোর দিয়ে মুখে কিছু না বলে কথাটা এড়িয়ে যাবার চেষ্টা করলেও আর কারো পক্ষে ধরা কষ্টকর হলেও কিরিটির পক্ষে কষ্টকর হয় না। কিন্তু সে কোনরূপ আর পিড়াপিড়ি করে না। চায়ের কাপটা নিঃশব্দে তুলে নিয়ে তাতেই মনোনিবেশ করে। কিরিটির প্রশ্নে ডক্টর ঘোষালের অকস্মাৎ অমনি করে ঘর ছেড়ে চলে যাবার ব্যাপারটাই কিরিটির সমস্ত চিন্তাকে যেন আচ্ছন্ন করে একটা আবর্ত রচনা করে ফিরতে লাগলো। সামান্য কয়েকদিনের আলাপ হলেও উভয়ের মধ্যে যে একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল, অন্তত সেই ঘনিষ্ঠতার দিক থেকেও কিরিটি ক্ষুণাক্ষরেও টের পায়নি যে ডাক্তারের নীরস কর্তব্যব্যস্ত মনের কোনো এক নিভৃতে অমন একটি সুন্দর শিল্পী সত্তা ঘুমিয়ে আছে। এবং আজ শেষ রাত্রের দিকে আচমকা ঘুম ভেঙে গিয়ে সেই সংবাদটুকু জানবার পর থেকেই যেন কিরিটি ডক্টর ঘোষালের চরিত্রের অন্য একটি দিকের সহজ সন্ধান পেয়েছিল। ডক্টর ঘোষালের কণ্ঠস্বর ও গান শুনে কিরিটি এটা বুঝেছিল নিজে একজন সঙ্গীতের রসজ্ঞ হয়ে যে এককালে ডাক্তারের সঙ্গীতের যথেষ্ট চর্চা ছিল, এবং দীর্ঘদিন ধরে চর্চাই শুধু নয়, সঙ্গীত সম্পর্কে যথেষ্ট দরদ ও সেই সঙ্গে সাধনা ও শক্তি না থাকলে কেউ এমন ভালো লয় ও সুর দিয়ে গাইতেই পারে না। সাধারণ অন্যান্য 10 জন সঙ্গীত প্রিয়ের মতো অবসর সময়ে গুনগুন করে কোনো একটি প্রিয় গানের 2-4 লাইন গাওয়া নয়, চর্চা ও সাধনালব্ধ কণ্ঠ ও সুর দিয়ে গাওয়া গান। কিন্তু এমন করে যে একদিন চর্চা করেছে বা সঙ্গীতের সাধনা করেছে সে আজ গান গায় না কেন? কেন সে আজ সঙ্গীতকে ভুলতে চায়? সাধারণ প্রকৃতি বিরুদ্ধ সেই ব্যাপারটাই কিরিটির মনের মধ্যে চিন্তার ঝড় তুলেছিল। কিন্তু আপাতত কিরিটিকে উঠতে হলো। তার এই কয়েকদিনের অনুপস্থিতিতে ঘটনার স্রোত অন্য কোনো দিকে প্রবাহিত হয়েছে কিনা তারও একটা অনুসন্ধান নেওয়া প্রয়োজন মথুরা প্রসাদের কাছ থেকে। ডাক্তার গৃহিণী প্রশ্ন করলেন, উঠছেন? কোথাও বের হবেন নাকি? হ্যাঁ, একটু ঘুরে আসি। তাড়াতাড়ি ফিরবেন কিন্তু? ফিরব। রহস্যটা বড়ই জটিল, শুনতে থাকো কেমন? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।